দিয়া, তুমি আজকেও এরকম পাতলা ঝোল রান্না করেছো, তাও আবার বিনা তেলে বিনা মশলাই? এই সমস্ত রান্না বান্না খাওয়া যায় নাকি? আমি বুঝতে পারছি তুমি ডায়েট করছো, কিন্তু ডায়েট করছো বলে কি আমাদের এই সমস্ত খাবার খেতে হবে? হ্যাঁ তাই তো, আমিও একটু তেল মশলা না হলে কিছুতেই খেতে পারি না। এই সমস্ত খাবার তো মুখেই লাগে না। বাড়িতে গাদা গাদা তেল মশলা পড়ে আছে, অথচ তুমি কিছুই ব্যবহার করো না। আমার যদি ক্ষমতা থাকতো আমি নিজেই রান্না বান্না করে নিতাম। নেহাত বুড়ো হয়ে গেছি, তাই তোমার উপর ভরসা করে থাকতে হয়। উফ, আমি আপনাদের হেলথের কথা ভেবে আপনাদের ডায়েট করাচ্ছি। আজকাল দেখছেন না, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো শরীর খারাপ হতেই থাকছে। সব হচ্ছে এই তেল মশলার জন্য। তাই আমি ঠিক করেছি এখন থেকে আর রান্নায় কোনো রকম তেল মশলা ব্যবহার করব না। আপনাদের যদি তাতে পোষায় তাহলে আমার হাতে রান্না খাবেন, না হলে খেতে হবে না। দিয়ার কথা শুনে প্রীতম কিংবা তার মা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে দিয়া যেহেতু ডায়েট করত, তাই সে সবসময় স্যুপ এবং স্যালাড খেতে পছন্দ করত। সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য কোনো রকমই তেল মশলা ছাড়াই আলু, কাঁচকলা, ডাঁটা, বেগুনের ঝোল ইত্যাদি রান্না করত, যা প্রীতম এবং তার মায়ের মোটেই খেতে ভালো লাগতো না। তাই সেদিন প্রীতম নিজেই রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিছুই তো রান্না বান্না করতে জানি না, আর এরকম আজে বাজে রান্না কিছুতে খেতেও পারছি না। আজকে যে করেই হোক ইউটিউব থেকে আমি রান্না করবো, তাতে খারাপ হোক বা ভালো হোক, যাই হোক না কেন। এই বলে প্রীতম রান্না করার আগে রান্নাঘরের জানালাটা খুলে দেয়। এমন সময় হঠাৎ করে তার নাকে মাটন কারির গন্ধ আসে, কারণ তখন তাদের প্রতিবেশী অর্থাৎ সদ্য বিবাহিত অহনা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে। যা দেখে প্রীতম কিছু না বলেই নিজের মতো রান্না বান্না করতে শুরু করে দেয়। কিন্তু অহনা প্রীতমকে রান্না করতে দেখে খুবই অবাক হয়ে বলে, কি ব্যাপার দাদা, আজকে আপনি রান্না করছেন, তাও আবার এত বেলায়? দিদি কি আজকে রান্না বান্না করেনি? তবে কিছুক্ষণ আগেই মনে হলো দিদি যেন রান্নাঘরে রান্না করছিল। মানে আসলে দিয়া ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম রান্নাটা না হয় আজকে আমিই করে ফেলি। আমার আবার নিজের পছন্দ মতো খাবার না খেলে খেতে ভালো লাগে না। এই বলে প্রীতম রান্না করতে থাকে, কিন্তু তেলে কি ফোড়ন দিতে হয় প্রীতম সেটা জানে না। তাই প্রীতম কোনোভাবে আন্দাজ করে জিরে, আদা, শুকনো লঙ্কা সবকিছু একসঙ্গে ফোড়ন দিয়ে দেয়। আর গ্যাসের ফ্লেমটা অনেকটা হাই থাকায় কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আর অহনার রান্নাঘর একেবারে প্রীতমদের বাড়ির রান্নাঘরের পাশাপাশি হওয়ায় তারা চাইলেই একে অপরের রান্নাঘরের সমস্ত কিছু ভালো মতোই দেখতে পায়। প্রীতমকে সেদিন উল্টোপাল্টা রান্না করতে দেখে অহনাও খুব ভালো মতো বুঝে যায় প্রীতম রান্নাবান্নার রটুকুও জানি না। তাই অহনা একটা বাটিতে অনেকটা মাটন কষা জানালা দিয়ে প্রীতমের হাতে দিয়ে বলে, এই নিন দাদা, আজকে আমি মাটন কারি রান্না করেছি, আপনি একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। আসলে আজকে আমি শ্বশুর বাড়িতে প্রথম রান্না করলাম, তাই বুঝতে পারছি না আমার রান্না করা খাবার কারোর পছন্দ হবে কিনা। আপনি একটু খেয়ে বলুন তো। সেই মাটন কারি দেখে প্রীতম খুবই খুশি হয়। প্রীতম অল্প একটু মাটন কারি খেয়ে বুঝতে পারে সেই মাটন কারি একেবারে রেস্টুরেন্ট স্টাইলেই রান্না করা হয়েছে। বাহ, তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো। আমি তো তোমার হাতে রান্না খেয়ে প্রথমে বুঝতেই পারিনি যে এটা বাড়িতে বানানো নাকি রেস্টুরেন্ট থেকে আনানো। যাই হোক, থ্যাংক ইউ। তুমি যখন আমাকে মাটন কারি দিয়ে দিলে, তাহলে আমাকে আর আজকে রান্না করতে হবে না। এই বলে প্রীতম সেই মাটন কারি নিয়ে ডাইনিং টেবিলে চলে যায়। প্রীতম এবং তার মা সেই মাটন কারি দিয়ে ভাত খেয়ে খুবই খুশি হয়। কিন্তু প্রীতম, তুই তো রান্না বান্নার কিছুই জানিস না। আমি তো ভাবতেই পারিনি তুই এত ভালো মাটন কারি রান্না করতে পারবি। আজকে থেকে তাহলে বৌমার বদলে তুই রান্না বান্না করবি। জানিস তো বৌমা এত বাজে রান্না করে, ওই খাবার আমার গলা দিয়ে কিছুতেই নামে না। আরে না মা, রান্না কি আমি করেছি? আমাদের পাশের বাড়ির রক্তিমের বউ অহনা, ওই তো আমাকে মাটন কারিটা দিল। সত্যি রক্তিমের কপাল কি ভালো, অত সুন্দরী বউয়ের সাথে আবার রান্না বান্নাটাও ফ্রি। তুমি আমাকে ওইরকম একটা মেয়ে খুঁজে দিতে পারলে না? আমি যদি আগে জানতাম তোর বউ এরকম হবে, তাহলে তো আমি কখনোই ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতাম না। ডায়েটের নামে কুড়েমি আমাদের সামনে এসব কথা বলে, যাতে ওকে কষ্ট করে ভালো ভালো রান্না করতে না হয়। এমন সময় দিয়া তার স্বামী এবং শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে, আর সে কিছুতেই তার প্রতিবেশীর রান্নার প্রশংসা সহ্য করতে পারে না। মনে মনে সে তার প্রতিবেশীর উপর খুবই রেগে থাকে। পরের দিন দিয়া রান্নাঘরে গিয়ে যখন স্যান্ডউইচ বানাতে শুরু করে, তখন, আগের দিন আমার মাটন কারিটা খেয়ে বললে না তো কেমন হয়েছে? প্রীতম দা তো বলছিল খুব ভালো হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল। তুমি বলো তোমার কেমন লাগলো? হ্যাঁ, তোমার দাদার তো ভালো লাগবেই, ওই সমস্ত আনহেলদি খাবার খেতে তো ও খুব পছন্দ করে। যাই হোক, আমি ওসব ভুলভাল খাবার দাবার মোটেও খাই না। ওই সমস্ত বেশি তেল মশলাযুক্ত খাবার খেলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে।
আমি তো প্রত্যেক দিনই তেল মশলা দিয়ে রান্না বান্না করি, কিন্তু আমি এখনো তো রোগাই আছি। বেশি তেল মশলা না দিলেই তো হলো। যাই হোক, আমার মনে হয় তুমি বেশি রান্না বান্না করতে পারো না, তাই হয়তো তেল মশলা দিয়ে রান্না বান্না করতে ভয় পাও। এমন কথা শুনে দিয়া খুবই রেগে যায়। দিয়া অহনাকে রাগের বশে কিছু বলতে যাবে, তখনই দিয়ার শাশুড়ি মা বিদিশা দেবী রান্নাঘরে এসে উপস্থিত হয়। বৌমা, তুমি আজকেও কি আমাদের ভাত আর স্যালাড খেতে দেবে? আমাদের কিন্তু কিছুতেই এই খাবার খেতে আর ভালো লাগছে না। এবার থেকে আমরা আমাদের জন্য রান্নার একটা লোক রেখে দেব। প্রত্যেকদিন তোমাকে এক কথা বলতে ভালো লাগে না। তাহলে রেখে দিন। প্রত্যেকদিন আমার কানের কাছে এরকম ঘ্যানর ঘ্যানর করতে থাকেন কেন? আপনাদেরও তো একই কথা বারবার বলতে গিয়ে আমার মুখ ব্যথা হয়ে যায়। আমি আপনাদের জন্য কোনো রকম তেল মশলাযুক্ত রান্না করতে পারবো না। এভাবে দিয়াও তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এরকম দৃশ্য দেখে অহনার ভীষণই খারাপ লাগে। তাই অহনা ঠিক করে আজকে সে প্রীতম এবং তার মাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে। ছি দিদি, শাশুড়ি মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? প্রীতম দাও তো মনে হয় আগের দিন তোমার বাজি খাবার খেতে না পেরে রান্নাঘরে রান্না করতে এসেছিল। তুমি বাড়িতে সারাদিন কোনো কাজকর্ম করো না, সামান্য ভালো মন্দ রান্নাটুকুও কি করতে পারো না? নিজের স্বামী আর শাশুড়িকে ঠিক মতো খেতেই না দিতে পারলে তাহলে আর কিসের সংসার করলে তুমি? বাবা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার বর আর শাশুড়ি মাকে আমি কি খেতে দেব সেটা কি আমি তোমাকে জিজ্ঞাসা করব? আমার যা ইচ্ছা হবে আমি ওদেরকে তাই খেতে দেব। তাছাড়া আমি ওদের শরীর স্বাস্থ্যের কথা ভেবেই এরকম কথা বলি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তেল মশলাযুক্ত খাবার খায়। তেল মশলা ছাড়া কোনোদিনই রান্না বান্না হয় না। আসলে সিদ্ধ তরকারি রান্না করতে গেলে বেশি খাটতে হয় না তো, তাই তুমি হেলদি খাবারের নামে ওদেরকে এই সমস্ত রান্না খাওয়াও। যাই হোক মাসিমা, আজকে তো দিদির হাতে রান্না আপনার পছন্দ হচ্ছে না, তাই আপনি আর দাদা না হয় আমাদের বাড়িতে দুপুরবেলা খেতে চলে আসবেন। এমন কথা শুনে বিদিশা দেবী খুবই খুশি হয়, কারণ বিদিশা দেবী জানালা দিয়ে অনেক আগেই লক্ষ্য করে অহনা আজকে অনেক ভালো মন্দ খাবার রান্না করেছে। তাই দুপুরবেলা প্রীতম এবং বিদিশা দেবী নিজেদের বাড়িতে না খেয়ে প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে চলে যায়। এভাবে প্রত্যেক দিনই অহনা তার রান্না করা খাবার দাবার জানালা দিয়ে প্রীতমকে খেতে দেয়, কিংবা প্রীতম ও তার মাকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায়। দিয়ার এসব কিছু ভালো না লাগলেও সে কিছু বলতে পারতো না। যাক বাবা, এখন আমার ওই প্রতিবেশীর জন্য আমার শাশুড়ি মা কিংবা স্বামী আমাকে ভুলভাল কথা শোনায় না। তা না হলে প্রত্যেক দিন রান্না বান্না নিয়ে আমার মাথাটা একেবারে খেয়ে পাগল করে দিচ্ছিল। আমার কি, ওই প্রতিবেশী আমার শাশুড়ি আর বরকে নিজে টাকা খরচা করে খাওয়াতে চাইছে। যত ইচ্ছা খাওয়া, এতে তো আমারই লাভ। এভাবেই সময় কাটতে থাকে। কিন্তু প্রত্যেক দিনই দিয়া যখন রান্নাঘরে নিজের জন্য হেলদি খাবার রান্না করতে যায়, তখনই সে অহনাকে ফ্রাইড রাইস, মাটন পোলাও, চিকেন কোরমার মতো ভালো ভালো খাবার রান্না করতে দেখে। মাঝে মধ্যে সেই খাবারের সুগন্ধ পেয়ে দিয়ারও সেই খাবার খেতে খুব ইচ্ছা হয়। কিন্তু আসল ব্যাপার হলো দিয়া খুব একটা ভালো রান্না বান্না করতে পারতো না। তাছাড়া দিয়ার মনে ভয় ছিল, সে যদি ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে তাহলে তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য তাকে প্রত্যেক দিনই অনেক রকমের রান্না বান্না করতে হবে। তাই সে কখনোই বাড়িতে ভালো মন্দ রান্না করার চেষ্টা করে না। একদিন, প্রীতম শোনো, আমার ওটস, ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস, চিয়া সিড শেষ হয়ে গেছে। তুমি একটু বাজার থেকে আমাকে জিনিসগুলো এনে দাও তো। ও হ্যাঁ, সঙ্গে ভেগান মেয়োনিজ, ডিম, টার্কি আর চিকেন নিয়ে আসবে। আজকে সকালবেলা ঘরে কিছু ছিল না বলে আমাকে শুধু গ্রিন টি খেয়ে থাকতে হয়েছে। এমন সময় প্রীতম ফোনে কার সঙ্গে যেন চ্যাট করতে ব্যস্ত ছিল। তাই সে দিয়ার কথা শুনে প্রচন্ড বিরক্ত হয়ে বলে, ও এই ব্যাপার, তাহলে তুমি একটা কাজ করো, অনলাইনে অর্ডার করে নাও, 10 মিনিটে ডেলিভারি হয়ে যাবে। আমি আর এখন বাজারে যেতে পারছি না। এমনিতেও আর কিছুক্ষণ বাদে আমাদের অহনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, আর যদি অহনাদের বাড়িতে যেতে দেরি হয়ে যায় তাহলে ও কিন্তু খুব রাগ করবে। বাবা, প্রতিবেশীর হাতে রান্না খেয়ে মনে হচ্ছে নিজের বউকে একদম ভুলেই গেছো। দুদিন ভালো ভালো কি রান্না করে খাইয়েছে, অমনি ওর জন্য তুমি আমাকে অবহেলা করছো? এই মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, তুমি বড্ড বোকা। বউ হবার কোন কাজটা করো তুমি? আমাদের অফিসের কলিগদের বউরা কত ভালো ভালো রান্না করে খাওয়াই, আর তুমি থাক, আমি আর বললাম না। কেননা কুকুরের লেজ আমি যতই সোজা করতে চাই না কেন, ওটা সবসময় বেঁকেই থাকবে। এই বলে প্রীতম তার মায়ের সঙ্গে তখনই প্রতিবেশীর বাড়িতে খেতে চলে যায়। যা দেখে দিয়ার এবার খুবই রাগ হয়। দিয়া বাধ্য হয়ে অনলাইনে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করে দেয়। কিছুক্ষণ পর দিয়া যখন নিজের রান্নাঘরে রান্না করতে যায়, তখনই সে প্রতিবেশীর রান্নাঘরের দিকে তাকিয়ে দেখে
আরে না না দাদা, এভাবে নয়, আপনাকে খুন্তিটা ঠিক এরকম ভাবে ঘোরাতে হবে, তবেই গিয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে। মাটনটা প্রথমে কড়াইতে রান্না করে নেবেন, তারপর প্রেসার কুকারে দিয়ে এরকম ভাবে 6টা সিটি মারবেন, তাহলেই রান্না হয়ে যাবে। অবশ্য আপনার রান্না শেখার তো কোনো দরকার নেই, আমি আছি তো, আপনাকে রান্না করে খাওয়াবো। তুমি প্রত্যেকদিন আমাকে রান্না বান্না করে খাও, আমার খুব লজ্জা লাগে, আমি তোমাকে কিছুই রান্না করে খাওয়াতে পারি না। তাই আমি ঠিক করেছি এবার থেকে আমি রান্না শিখে প্রত্যেকদিন তোমাকে কিছু না কিছু নতুন নতুন আইটেম রান্না করে খাওয়াবো। প্রীতম আর অহনার মধ্যে এরকম মাখো মাখো ভাব দেখে দিয়া আর কিছুতেই সহ্য করতে পারি না। না না, এবার আমাকে কিছু একটা করতে হবে, না হলে আমার স্বামী আর শাশুড়ি মা দুজনেই হাতছাড়া হয়ে যাবে। এই ভেবে দিয়া মনে মনে একটা বুদ্ধি আটে। পরের দিন থেকে অহনা যখনই রান্নাঘরে যায় তখনই সে জানালা দিয়ে হাত বাড়িয়ে অহনার খাবারের মধ্যে জোলাপ মিশিয়ে দেয়। ফলে প্রত্যেক দিনই অহনার হাতে রান্না করা খাবার খাওয়ার পর প্রীতম এবং বিদিশা দেবী সহ অহনার বাড়ির লোকেদেরও খুবই পেট খারাপ করে। বাবা, 2-4 দিন অহনার হাতে রান্না বান্না খেয়ে আমার পেট খারাপ কিছুতেই সারতে চাইছে না। বুঝলি প্রীতম, আজকে মনে হয় আর অহনার বাড়িতে খেতে যাওয়া ঠিক হবে না। বৌমা যেরকম হালকা পাতলা রান্না করে, আজকে না হয় আমরা সেই খাবারই খেয়ে নেব। হ্যাঁ মা, আমারও খুব পেটটা খারাপ করেছে। এই বলে সেদিন তারা অহনার রান্না করা খাবার খেয়ে নেয়। 2-1 দিনের মধ্যেই প্রীতম এবং তার মা দুজনে কিছুটা সুস্থ হয়ে ওঠে। তাই দিয়া এবার ইউটিউব দেখে তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য বাড়িতেই ভালো ভালো রান্না করতে শুরু করে। অহনার হাতের ওই তেল মশলাযুক্ত রান্না খেয়েই তো এতদিন পেট খারাপই ভুগছিলে। তোমরা কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? যাই হোক, এবার থেকে আমি ঠিক করেছি সপ্তাহে 4 দিন হেলদি রান্না বান্না খাওয়া হবে, আর তার মাঝে মাঝে আমি তোমাদের জন্য ভালো ভালো রান্নাও করব, যাতে তোমাদের পেট ঠিক থাকে আর তোমাদের মনও ভালো থাকে। দিয়ার এমন কথা শুনে প্রীতম এবং বিদিশা দেবী দুজনেই খুবই খুশি হয়। তাই তারা আর কখনো দিয়ার হাতে রান্না করা খাবার ছেড়ে প্রতিবেশীর বাড়িতে খাবার খেতে যায় না, কারণ এখন তারা বাড়িতে বসেই দিয়ার হাতে রান্না করা ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন, চিকেন কষা ইত্যাদি খেতে পারে। পুষ্পা দেবী, মালা, কবিতা, জবা, মেঘা, রিমা এবং কেয়া নামে 6টা বৌমা ছিল। 6 বৌমা একই বাড়িতে এবং একই সংসারে থাকার পরেও 6 বৌমার মধ্যে আলাদা করে 2টো গ্রুপ ছিল। তাদের মধ্যে এই গ্রুপ তৈরি হয়েছিল খাদ্য তালিকার উপর ভিত্তি করে। মালা ও কবিতা এরা দুজনে ননভেজ খাবার খেত না, এরা শুধুই শাকসবজি অর্থাৎ ভেজ খাবার খেত। অন্যদিকে জবা, মেঘা, রিমা এবং কেয়া এই 4 জনে ভেজ খাবার পছন্দ করত না, তারা সবসময় ননভেজ খাবার খেতে ভালোবাসতো। একদিন মালা তার ঘরে বসেছিল, তখন তার নাকে খুব বাজে এক দুর্গন্ধ আসে। কি বাজে গন্ধ আসছে, গন্ধটা বাইরে থেকে আসছে মনে হচ্ছে। ছি ছি ছি, দেখি তো গিয়ে। এই বলে মালা বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সেখানে কবিতা ওর নাকে হাত দিয়ে তার রুম থেকে বেরিয়ে আসে। দিদি, একটা বাজে গন্ধ পাচ্ছ না তুমি? হ্যাঁ, আমিও তো গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে এলাম। কিসের গন্ধ বলতো? পাড়ার কারোর ঘরে নিশ্চয়ই আজকে কেউ মাছ মাংস রান্না করছে। পাড়ার কারোর বাড়িতে না, আমাদের কিচেন থেকেই গন্ধ আসছে। এসো দেখি গিয়ে, ওই 4 জনে দেখো কোনো কুকর্ম করছে কিনা আবার। ততক্ষণে সেখানে জবা, মেঘা, রিমা এবং কেয়া 4 জনেই হাতে করে একটা করে ভাজা মাছের প্লেট নিয়ে এসে হাজির হয়। আহ, কি গন্ধ বের হচ্ছে, সারা বাড়িতে মাছ ভাজার গন্ধ ছড়িয়ে পড়েছে। আমার তো গন্ধ শুকেই মনে হচ্ছে পেট ভরে যাবে। ও, তাহলে তোরা মাছ ভাজছিলি বলে এত দুর্গন্ধ নাকে আসছিল আমাদের। এই, তোদের কতবার বলবো যে এই বাড়িতে মাছ মাংস কিছু তুলবি না তোরা? আমি আর কবিতা মাছ মাংস খাই না, তোরা জানিস তো, তবুও তোরা শুনিস না কেন? খাওয়া তো দূরের কথা, মাছ মাংসের গন্ধ নাকে আসলেই বমি পায়। তোমাদের এতই ননভেজ খাবার ইচ্ছা, বাইরে থেকেই তো খেয়ে আসতে পারো। বাড়িতে রান্না করার কি আছে? পুরো বাড়িতেই দুর্গন্ধে টেকা যাচ্ছে না। দিদি, রুম ফ্রেশনারটা কোথায় বলো তো? আরে, এটাকে দুর্গন্ধ বলে নাকি কেউ? এটা তো সুগন্ধ। তোমাদের নাকে গন্ধ লাগলে তোমরা নাকে কাপড় চেপে রাখো। আমরা ছোট বলে তোমাদের দুজনের থেকে অনেক লুকিয়ে লুকিয়ে ননভেজ খেয়েছি, কিন্তু আর লুকিয়ে লুকিয়ে হবে না, যা হবে ওপেন হবে। হ্যাঁ, আর আমরা বাইরে গিয়ে ননভেজ খাবার খাবো কেন? টাকা লাগে না নাকি? তোমাদের ঘাস পাতার মতো মাছ মাংস অত সস্তা নয়, বুঝেছো? কেন, তোমরা যখন ঘাস পাতা লতা পাতা খাও, কই আমরা কিছু বলি তোমাদের? বলবি কিভাবে? শাকসবজি রান্না করলে তোদের মতো খাবার থেকে বাজে গন্ধ বের হয় না, বুঝেছিস? তোরা সব এক একটা নোংরা নির্দয় মানুষ। বেচারা মাছগুলোকে তোরা মেরে ভেজে খাবি কিভাবে বলতো? দেখো দিদি, এখন সরে যাও,
পরে কথা বলবো। আমাদের মাছ ভাজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেতে দাও। নাও নাও, তোমরা চাইলেও খেতে পারো। নাও নাও নাও। জবা মাছের প্লেটটা মালা ও কবিতার দিকে এগিয়ে দিতেই তারা দুজনেই সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, তারা সেখান থেকে পালায়। এদিকে চার বৌমা মিলে মজা করে মাছ ভাজা খায়, ওদিকে ভাজা মাছের গন্ধ মালা ও কবিতার মাথায় তখনও ঘুরপাক করছিল। তারা দুজনে সেদিন সারাদিন বমি করতে থাকে। সন্ধেবেলা, উফ, এদের চারজনের জন্য বাড়ি ছাড়তে হবে দেখছি। এই কবিতা, যা না, একটু আদা দিয়ে চা করে নিয়ে আয় তো, খুব দুর্বল লাগছে শরীরটা। ঠিক আছে দিদি, তুমি বসো, আমি আনছি এখনই। কবিতা রান্নাঘরে চা করতে গিয়ে দেখে যে রান্নাঘরের সেলফের উপর মাছের কাঁটা এবং আঁশ পড়ে আছে। বেসিনের মধ্যে অনেকগুলো বাসন রাখা ছিল, যেগুলোর উপরও মাছের কাঁটা পড়েছিল। এই দেখে কবিতা খুব রেগে যায়। সে মালাকে বললে মালাও খুব রেগে যায়। এই যে, তোরা কি রে, তোরা মাছ খেয়েছিস আর রান্নাঘরের চারিদিকে মাছের আঁশ মাছের কাঁটা ফেলে রেখেছিস কেন? আর বাসনগুলো কে ধোবে? কেন, রান্নাঘর পরিষ্কার করার কাজ তো কবিতা দিদির। আমরা কেন রান্নাঘর পরিষ্কার করব? প্রত্যেক দিন তো কবিতা দিদিই করে, আজকেও করবে, অসুবিধা কি? তোরা মাছ খেয়েছিস আর এ কেন রান্নাঘর পরিষ্কার করবে? তোরা গিয়ে রান্নাঘর পরিষ্কার কর, না হলে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। যা তাড়াতাড়ি, মাংসাশী প্রাণী হয়ে জন্মেছো যখন, এই কাজগুলো তো তোমাদের করতেই হবে। তোমরাও তো তৃণভোজী প্রাণী, সবুজ শাকসবজি ছাড়া তোমরা কিছুই খাও না। এক কাজ করতে পারো তো, তোমরা বেকার বেকার বাড়িতে রান্না করো কেন? মাঠে গিয়ে ছাগল গরুদের মতো ঘাস পাতা খেতে পারো তো। কালকে থেকে সারাদিন মাঠেই থেকো আর আমাদেরকে রান্নাঘরটা ছেড়ে দিও, আমরা মাছ মাংস রান্না করে খাবো। রান্নাঘর পরিষ্কার করা নিয়ে এভাবে দুই পক্ষের মধ্যে খুব ঝামেলা শুরু হয়। পুষ্পা দেবী সেখানে এসে সবাইকে শান্ত করে এবং রাগ করে নিজেই রান্নাঘর পরিষ্কার করে দেয়। পুষ্পা দেবী ভেজ ননভেজ সব রকমই খাবার খেত, তাই তার খাবার খাওয়া নিয়ে কোনো রকমের সমস্যাই হতো না। যে যাই রান্না করুক না কেন, সে প্রত্যেকদিন পেট ভরে ননভেজ খাবার ভেজ খাবার খেয়ে বেশ আনন্দে থাকতো। এভাবেই সময় কাটছিল। একদিন সকাল সকাল ছয় বৌমা ঘুম থেকে উঠে ঘরবাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ সেদিন তাদের শাশুড়ি মায়ের জন্মদিন ছিল। এই কবিতা, ডোরবেল বাজছে মনে হলো, যা যা দেখ, মনে হয় আমাদের পার্সেল এসে গেছে। কবিতা দরজা খুলে দেখে যে একজন ডেলিভারি বয় হাতে করে মাছ মাংস ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনার অর্ডার ফ্রেশ চিকেন, জ্যান্ত মাছ আর ডিম। এ মা, ছিছি, এগুলো আমরা অর্ডার করিনি, তুমি ভুল করে আমাদের বাড়ি চলে এসেছো। আমরা ননভেজ খাবার খাই না, বুঝেছো? যাও এখান থেকে। কিন্তু অ্যাড্রেস তো আপনার বাড়িরই দেওয়া আছে। জবা ম্যাডাম কি আপনিই নাকি অন্য কেউ? এই যে, আমি এখানে। এটা আমরা চারজন মিলে অর্ডার করেছিলাম। মায়ের জন্মদিন বলে কথা, স্পেশাল ডিশ তো রান্না করতেই হবে। দিদি, তুমি কেন ভুলে যাও? তোমরা তৃণভোজী বলে এই বাড়িতে সবাই তৃণভোজী প্রাণী নয়। দাও দাদা, এদিকে দাও। জবা মাছ মাংস নিয়ে চলে গেলে সেখানে আবার একটা অন্য ডেলিভারি বয় এসে কবিতাকে নানান রকম টাটকা শাকসবজি এবং পনির দিয়ে চলে যায়। মালা এবং কবিতা দুজনে তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে দেয়। তাড়াতাড়ি কর কবিতা, ওরা এসে গেলে আর এখানে দাঁড়ানো যাবে না। রান্না শেষ করে খাবারগুলো নিয়ে বেরিয়ে যাব। খাবার রান্না করে রান্নাঘরে রাখাও রিস্ক হয়ে যাবে। দুই পক্ষ নিজের নিজের রান্না কমপ্লিট করে নিয়ে তাদের শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে। হ্যাপি বার্থডে মা, আসুন না, এখানে বসুন। বাহ, তোমরা আমার জন্মদিনে এত আয়োজন করেছো। এই বুড়ো বয়সে কি এসব মানাই বলো তো? আর এখানে দুটো কেক কেন? আমি দুটো কেক কাটবো নাকি? হ্যাঁ মা, এই কেকটা আমি আর কবিতা বানিয়েছি ডিম ছাড়া, আর এটা ওরা বানিয়েছে ডিম দিয়ে। আর জানি না কি সব দিয়েছে বাবা। আরে বাবা, ঠিক আছে, এবার থামো, না হলে তোমাদের মধ্যে আবার ঝগড়া লেগে যাবে। আমি এক এক করে দুটোই কেক কাটছি। এই বলে পুষ্পা দেবী আগে মালা ও কবিতার বানানো কেক কাটে এবং তারপর বাকি চার বৌমার বানানো কেকটা কাটে। এটা দেখে জবা, মেঘা, রিমা এবং কেয়া খুব রেগে যায়, কিন্তু তবুও তারা চুপ করেই থাকে। মা চলুন, খাবার টেবিলে চলুন, আমরা আপনার খাবার নিয়ে আসছি। পুষ্পা দেবী টেবিলে গিয়ে বসে পড়ে। এক এক করে ছয় বৌমা নানান রকম খাবার নিয়ে এসে টেবিলের উপর সাজিয়ে দেয়। ওরে বাবা রে, আজকে এত কিছু রান্না করলে তোমরা? কি দরকার ছিল বলো তো এত কিছু করার? আচ্ছা, এতগুলো রান্নার মধ্যে আজকে স্পেশাল ডিশ কোনটা শুনি, আমি সেটা দিয়েই খাওয়া শুরু করব। মা, আমরা চারজন এখানে অনেক রকমের ননভেজ ডিশ রান্না করেছি। এগুলোর মধ্যে তন্দুরি চিকেনটা স্পেশাল, আর আপনি এটা দিয়েই স্টার্ট করুন। না মা,
আমি আপনার জন্য ফ্রেশ আমুলের পনির দিয়ে পনির তন্দুরি বানিয়েছি, আপনি এটা দিয়ে শুরু করুন। এই বয়সে চিকেন খাওয়া আপনার শরীরের পক্ষে ঠিক না। আসলে ওগুলো মানুষের খাওয়া জিনিসই নয়, ওগুলো পশুদের খাবার। মা দেখুন, আপনাকে ইনডিরেক্টলি কিন্তু দিদি পশু বলে দিল। আর দিদি তুমি কি পাগল? গরু ছাগল ভেড়া এগুলোও তো পশুর মধ্যেই পড়ে, আর এরা শাকসবজি খায়, তার মানে তোমরাও পশু। মা, আমরা চারজনে কোনো কথা শুনবো না। আপনি আগে ওদের বানানো ভেজ কেকটা কেটেছেন, এখন কিন্তু আমাদের নন ভেজ খাবার দিয়ে আপনাকে খাওয়া শুরু করতে হবে। না মা, আপনি ভেজ খাবার খান, নন ভেজ খাবার খেলে কিন্তু আপনার পেট খারাপ করবে। ভেজ খাবার কত পুষ্টিকর খাবার আপনি জানেন তো? শাকসবজি ভিটামিনস মিনারেলসে ভরপুর থাকে। হ্যাঁ তো, মাছ মাংসেও প্রোটিন ভরপুর থাকে। মা আপনি শুরু করুন, আজকে আপনি আমাদের কথা না শুনলে কিন্তু খুব খারাপ হবে। ছয় বৌমাকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখে পুষ্পা দেবী খুব রেগে যায়। এই থামো তোমরা, থামো। আমি আজকে ননভেজ খাবার ভেজ খাবার কোনো খাবারই খাবো না। আমার জন্মদিনের দিনেও তোমরা তামাশা করে দিলে। চুপ করো সবাই, আমি তোমাদের সবার খাবার খাবো, তবে তার আগে আমার কথা ভালো করে শোনো। হ্যাঁ মা বলুন, কি বলবেন? অনেক হয়েছে, আর নয়। এই বাড়িতে এবার আমি যা বলবো তাই হবে। তোমরা কেন বোঝো না যে খাবারের ক্ষেত্রে সবার আলাদা আলাদা রুচি থাকে? কেউ ভেজ খাবার খেতে পছন্দ করে, আবার কেউ নন ভেজ খাবার খেতে পছন্দ করে, আবার আমার মতো কেউ কেউ দুটোই খেতে পছন্দ করে। আমরা চোর করি কোথায়? এরা তো আমার কথা শেষ হয়নি এখনো। আমাদের শরীরে ভেজ নন ভেজ সব রকম খাবারেরই প্রয়োজন আছে। প্রত্যেক সপ্তাহে বাড়িতে রোজ ভেজ রান্না হবে, আর সপ্তাহে 2 দিন নন ভেজ রান্না হবে। তো নন ভেজ খাও, তার মানে এই নয় যে তোমরা ভেজ খেতে পারবে না। আর তোমরা তো নন ভেজ খেতেই পারো না, তাই রোজ বাড়িতে একটা করে অন্তত সবজি রান্না হবে। এবার বলো, কার কি অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নেই মা। হ্যাঁ, আর আমাদেরও কোনো অসুবিধা নেই। মা ঠিকই বলেছেন, মানুষের শরীরে সব খাবারের প্রয়োজন আছে। আমরা তাই নন ভেজ ভেজ দুটোই খাবো, এতে আমাদের কোনোই অসুবিধা নেই। আলটিমেটলি লাভ তো আমাদেরই হবে, আমরা বেশি স্বাস্থ্যবান হব। আর তোমরা তোমাদের ভেজ খাবার নিয়েই পড়ে থাকো। হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝে নেব সেটা। মা আপনি এবার খাবেন তো? ঠিক আছে, আমাকে কেউ জোর করবে না। আমি ভেজ নন ভেজ দুটো খাবার মিশিয়ে খাচ্ছি, তাহলে তো আর কোনো ঝামেলা থাকবে না। পুষ্পা দেবী তন্দুরি চিকেনের সঙ্গে পনির তন্দুরি মিশিয়ে খেয়ে নেয়। ছয় বৌমা এটা দেখে খুব খুশি হয়। সেদিনের পর থেকে তাদের বাড়িতে আর ভেজ নন ভেজ নিয়ে ঝামেলা হতো না। সবাই এভাবেই মিলেমিশে বসবাস করতে থাকে।